মার্দুকের মতো শক্তি রয়েছে। তারা হলো আর্থ এলিমেন্টালিস্টস, যে শক্তি দ্বারা সে প্রকৃতির মাঝে মিশে যেতে পারবে, প্রকৃতিকে নিরাময় করতে পারবে, অর্থাৎ প্রকৃতিকে রক্ষা করার শক্তি তার মধ্যে রয়েছে। আর এখানকার একটা গাছই সব গাছ, অর্থাৎ এখানকার গাছেদের শিকড় মাটির মধ্যে একে অপরের সাথে মিশে আছে, তারা সবাই এক। এরপর সে জয়ীকে একটা গল্প বলতে থাকে। সে বলে, একজন জাদুকর ট্রি অফ নলেজের গার্ডিয়ান হিসেবে কাজ করেছিল। মার্দুক এবং তার 4 সাথী মিলে পাওয়ার অফ এলিমেন্টসের শক্তিকে ব্যবহার করার উপায়ও শেখে। তারা শক্তি সম্পর্কে আরো অনেক কিছু শিখতে চেয়েছিল পৃথিবীকে নিয়ে। এরপর তারা বাড়ি ফিরে আসতে লাগে, কিন্তু ট্রি অফ নলেজের গার্ডিয়ান জাদুকরনী তাদেরকে বাড়ি ফিরতে বাধা দেয়। আর এই বাধা সে ততদিন দেয় যতদিন তার লোকেরা মহামারীতে আক্রান্ত হয়। নিজের লোকদেরকে বাঁচানোর জন্য সেই জাদুকর মার্দুক এবং তার বাকি 4 জন সাথীর কাছে আসে, যারা তাকে বিশ্বাস করায় ট্রিয়ের শক্তি তাদেরকে সুস্থ করবে। আর তারা লোকেদের সুস্থ ততদিন করতে থাকে যতদিন না জাদুকরনী সেই শক্তি সম্পর্কে উপলব্ধি করতে না পারে। এরপর সে যখন এই শক্তি সম্পর্কে অবগত হয় তখন সে লোভে পড়ে যায়। সে এই শক্তি নিজের করতে চায়, কিন্তু মার্দুক এবং তার সাথীরা তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর তখন থেকে সে আবারও এখানে ফিরে আসার চেষ্টা করছে। এরপর সে জয়ীকে বলে, আর তাদের উচিত হয়নি সেই পাথরটিকে হারানো, এতে যে কোনো সময় সে আবারও ফিরে আসতে পারে। তাই সে জয়ীকে সেই পাথরটি যত দ্রুত সম্ভব খুঁজে বের করতে বলে। তখন জয়ী বলে এসবের সাথে তার কি সম্পর্ক রয়েছে, আর সে কেন এই পাথরটি খুঁজে বের করবে। তখন মার্দুক বলে, তুমি কেন বুঝতে পারছো না, ওই জাদুকরণীকে সেই গাছের শক্তিকে ব্যবহার করতে আটকাতে হবে। জয়ী বলে, সে কোথায় এই গাছ খুঁজে পাবে। তখন মার্দুক বলে, সে গাছটি অবজিডিয়ান মিররের পেছনে আছে, যেই জায়গা খুব অন্ধকার। জয়ী বলে, এমন কোনো জায়গা নেই। আর সে বাড়ি ফিরে যেতে চায় এবং তার বন্ধুদেরকে খুঁজে বের করতে চায়। আর সে আশা করে মার্দুক যা খুঁজছে সে তা খুব শীঘ্রই খুঁজে পাবে। সে আর এসবের মধ্যে নেই। যার কথা শুনে মার্দুক বলে, তাকে এখান থেকে বাইরে যেতে হলে আগে এর ভেতরে যেতে হবে, আর সেই বিস্টকে কনফিউজ করতে হবে। তো এর কথা শুনে জয়ী চলে যাওয়ার আগে তার মুখে এবং গায়ে কাদা লাগিয়ে নেয়। এরপর সে সেখান থেকে বের হয়ে তার বন্ধুদের খুঁজতে থাকে। তো যাত্রাপথে তার সাথে ডক্টর রওশনের দেখা হয়। জয়ী বলে, আগে তাকে তার বন্ধুদের খুঁজে বের করতে হবে। এরপর সে তাদেরকে অনেক কিছু বলতে চায় যা তাকে মার্দুক বলেছে। তখন রওশন তাকে বলে, মার্দুক তাকে যেই জাদুকরের কথা বলেছে সেই সে জাদুকর, সে ট্রি অফ নলেজের গার্ডিয়ান। আর মার্দুক তাকে মিথ্যা বলতে বলেছে। সে ওই লাঠির পাথরের অংশটি হাসিল করে ট্রি অফ নলেজের শক্তি পেতে চায়, আর সে তাকে মিথ্যা বলেছে, কারণ সে নয়, মার্দুক নিজেই এই পৃথিবীকে ধ্বংস করতে চায়। আর মার্দুকের জন্যই তাদের গোষ্ঠীর লোকেরা মহামারীতে মারা গেছে। তাই সে এই পৃথিবীকে বাঁচাতে জয়ীকে সেই পাথরটি খুঁজে পেতে সাহায্য করতে বলে। কিন্তু জয়ী এবার নিজেই কনফিউজড হয়ে যায় যে কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে। তাই সে তাকে কোনো প্রকার সাহায্য না করে তার বন্ধুদেরকে খুঁজতে চলে যায়, যাকে সে গার্ডিয়ান তাড়া করতে থাকে। আর অন্যদিকে ওয়েনরা একটি পাথরের দেয়ালের সামনে আসে, যেখানে এলিমেন্টের ছবি আঁকা ছিল। যেটা দেখে ওয়েন বলে, তারা যদি এই জায়গায় সমস্ত এলিমেন্টস পাওয়ার আনতে পারে তাহলে হয়তো এটি ভাগ হয়ে যাবে, আর তারা হয়তো তখনই এখান থেকে বের হতে পারবে। যার কথা শুনে জেভিয়ার একটি লাঠিতে আগুন ধরায় এবং বাকিরা অন্যান্য শক্তি যেমন পানি, বাতাস এসব দিতে থাকে। কিন্তু এরপরও দেয়ালের কিছুই হয় না। তখন জয়ী তাদেরকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। তখন লিউ তাকে সেই দেয়ালে থাকা চিহ্নগুলোর কথা বলে এবং তারা এটা খোলার জন্য কি কি করেছে সে সবকিছুই বলে। জয়ীর কাছে যেহেতু পৃথিবীর শক্তি আছে তাই সে বুঝতে পারে এই দরজা এলিমেন্টস দিয়ে নয়, এলিমেন্টালিস্টদের দ্বারাই খুলবে। আর তাদের সবার কাছে যেহেতু কোনো না কোনো শক্তি রয়েছে তাই তারা একসাথে তাদের শক্তি ব্যবহার করলে হয়তো তারা টেলিপোর্ট হয়ে অন্য একটি জায়গায় চলে যাবে। তো তারা সবাই একসাথে তাদের শক্তি ব্যবহার করে, আর দেখা যায় এর ফলে তারা অন্য একটি জায়গায় চলে গিয়েছে, যেখানে যেতে পেরে জয়ীর তখন মার্দুকের বলা কথাগুলো বিশ্বাস হয়। সে ওয়েনদের বলে মার্দুক তাকে সেই লাঠিটির পাথরটিকে খুঁজতে বলেছে, আর তাছাড়া তাদের গায়ের থেকে সেই জাদুকর্ণীর গন্ধ আসছে বলেই সেই বিস্ট তাদেরকে মারার জন্য আক্রমণ করছিল। তাই সে তার গায়ে কাদা লাগিয়েছে, আর এই জন্য সে তার বন্ধুদের গায়েও কাদা লাগিয়ে দেয়, যে জন্য তারা সবাই সেখানে কাদা ছোড়াছুড়ি করে মজা করতে থাকে। তখন জয়ী খেয়াল করে মাটিতে একটি ছোট্ট পরী মন খারাপ করে বসে আছে, কারণ তার ডানা ভেঙে গেছে। তখন জয়ী পরীটির দিকে তার আঙুল ঘোরালেই তার শক্তির জন্য পরীটির ডানা আবারও ঠিক হয়ে যায়,
আর মার্দুক তাকে বলেছিল সে তার শক্তি দিয়ে সবাইকে সুস্থ করে দিতে পারবে, আর সেটাই হয়েছে। পরীটি তার ডানা খুঁজে পেয়ে খুশিতে সেখান থেকে চলে যায়। যেই দৃশ্য দেখে জয়ী মার্দুকের বলা কথাগুলো এবার সত্যিই বিশ্বাস করে নেয়। তাই সে তার বন্ধুদের বলে তাদেরকে সেই লাঠিটির বাকি অংশ বা সেই পাথরটি অবশ্যই খুঁজে বের করতে হবে। তবে কেইটলিনের মতে তাদের এখন উচিত বাড়ি ফিরে যাওয়া। তখন লিউ বলে তাদেরকে পৃথিবীকে বাঁচাতে হলে ওই গাছটি খুঁজে বের করতে হবে, আর বাড়ি ফিরে যেতে হলে জাদুর প্রয়োজন, তাই তাদেরকে এখানেই থাকতে হবে, যার সাথে সবাই একমত হয়। এরপর তারা সবাই মিলে সেই গাছটি খুঁজতে থাকে। তারা অনেকখানি রাস্তা পাড়ি দিয়ে একটি জায়গায় আসে যেখানে দ্য কিপার অফ রোড সাইড তাদের সামনে আসে। কিপার বলে কেউ তার অনুমতি ছাড়া এখান থেকে যাওয়ার রাস্তা পায় না। ওয়েন তখন কিপারের সাথে কথা বলতে চায়, তো কিপার তখন তাকেই গায়েব করে দেয়, যেটা দেখে জেভিয়ার ওয়েনকে ফিরিয়ে আনতে বলে, তো কিপার তখন তাকেও গায়েব করে দেয়। যার পর কেটলিন এবং লিউ বলে সে কি চায় না তারা এই পৃথিবীকে বাঁচাক এবং সেই জাদুকরকে আটকাক। তখন কিপার বলে তারা পৃথিবীকে বাঁচাবে, এতে তার কি লাভ হবে। যেই কথা শুনে লিউ এবং কেটলিন তাকে গয়না এবং টাকা অফার করে, যেটা দেখে কিপার বলে তারা তাকে টাকা অফার করছে, টাকা দিয়ে তাকে কেনা যায় না। যেই কথা বলে সে তাদের দুজনকেও গায়েব করে দেয়, যেটা দেখে জয়ী হতাশ হয়ে বুঝতে পারে না সে কি করবে। তখন কিপার তাকে জিজ্ঞেস করে সে কি চায়। জয়ী বলে সে শুধু সেই গাছটি খুঁজে পেতে চায় আর তার বন্ধুদেরকে ফিরিয়ে আনতে চায়। এই বলে সে তার মায়ের দেয়া ব্রেসলেটটি কিপারকে দিয়ে দেয়। সে তার মায়ের দেয়া শেষ স্মৃতিটি কিপারকে দিয়ে দেওয়ার সময় ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু সে এই আত্মত্যাগ এই পৃথিবী এবং তার বন্ধুদেরকে বাঁচানোর জন্য করেছিল, যেটা দেখে কিপার তার উপর ইমপ্রেস হয়ে যায় আর তাকে সেখান থেকে চলে যাওয়ার পোর্টাল খুলে দেয়। জয়ী পোর্টাল দিয়ে বরফে আচ্ছন্ন একটি জায়গায় চলে আসে, কিন্তু সে সেখান থেকে কোথায় যাবে তা বুঝতে পারছিল না, যে জন্য সে কান্না করতে থাকে আর বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করতে থাকে। তখনই সেখানে রওশন আসে। সে জয়ীকে শুভেচ্ছা জানায় কারণ সে দুটো গেট পার হতে পেরেছে। জয়ী বলে সে এখানে আটকে আছে আর সে এখনো তাকে সাহায্য করতে রাজি হয়নি। তখন রওশন বলে সে ধীরে ধীরে এই গেট পার হওয়ার রাস্তাও পেয়ে যাবে। জয়ী বলে সে এখানে কি করে এসেছে। তখন রওশন বলে সে এখানে আসেনি, তার শরীর অন্য কোথাও আছে, কিন্তু সে জয়ীর কল্পনাতে আছে। যেই কথা শুনে জয়ী রেগে যায় কারণ সে তার অনুমতি ছাড়া তার কল্পনাতে ঢুকেছে। তখন জয়ী সেখানে জেভিয়ারকেও দেখতে পায়। সে জেভিয়ারকে খুঁজে পেয়ে অনেক খুশি হয়। এরপর জেভিয়ার তাকে ওয়েভার নামের একটি মানুষ আকৃতির কাছে নিয়ে যায়, যে কিছু একটা বুনলেই সেখানে তার ইচ্ছে মতো সবকিছু হয়। জেভিয়ার এবং জয়ী তার কাছে সাহায্য চাইলেও সে তাদের কথা কর্ণপাত করে না। এদিকে লিউ এবং কেটলিন জঙ্গলে ঘোরাফেরা করার সময় আনওয়েভার নামের একটি মানুষ আকৃতির সাথে দেখা হয় তাদের। তারা দুইজন আনওয়েভারকে তাদের বন্ধুদের খুঁজতে সাহায্য করতে বলে। তখন সে তাদেরকে ওয়েভারের কাছে নিয়ে যায়, যে তাদেরকে সাহায্য করতে পারবে। কিন্তু তারা সেখানে গিয়ে দেখে জেভিয়ার এবং জয়ী আগে থেকে ওয়েভারের সাথে বসেছিল, যাদেরকে দেখে লিউ এবং কেটলিন অনেক খুশি হয়। এরপর ওয়েভার তাদেরকে তার শক্তি দিয়ে একটি বাগানে নিয়ে আসে, যেখানে তারা সবাই একসাথে খাবার খেতে বসে। তখন জয়ী বলে তাদের আর একজন বন্ধু ওয়েনকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, যার কথা শুনে ওয়েভার আবারও সুতা বনে, যার ফলে সেখানে একটি পর্দা আসে। যে পর্দায় তারা ওয়েনকে দেখে, যে একটি দেয়ালে আঁকা এলিমেন্টস এবং সেই বিস্টের সিম্বল দেখছিল। আর তখনই তার পেছনে সেই বিস্টটি চলে আসে, যে তার উপর আক্রমণ করবে এর আগেই জয়ী সেই পর্দা ব্রেক করে, যার ফলে একটা পোর্টালের সৃষ্টি হয়। আর ওয়েন সেই পোর্টাল দিয়েই সেখানে চলে আসে। এরপর যখন বিস্টটি সেখানে চলে আসছিল, তখন আনওয়েভার ওয়েভারকে ডাকে। তখন সে তাড়াতাড়ি সেই পোর্টালটি বন্ধ করে দেয়, যে জন্য সেই যাত্রায় তারা সবাই বেঁচে যায়। এই জন্য তারা তাদেরকে ধন্যবাদ জানায়। এরপর জয়ীরা সবাই সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে সেই রওশনকে দেখানো হয়, যে ট্রি অফ নলেজের সামনে গিয়ে চিৎকার করতে থাকে আর বলতে থাকে এটা তার বাড়ি ছিল, আর সে বিশ্বাস করতে পারছে না সে এখন তার বাড়িতে প্রবেশও করতে পারে না। তাকে তার বাড়ির বাইরেই লক করে দেওয়া হয়েছে, আর এই লক খোলার জন্য সে বাচ্চাদেরকে নিয়ে এসেছে, যেটা সে করতে চায় না, কিন্তু তাকে বাধ্য হয়েই এইসব করতে হয়েছে। তাই এখনই এসব বন্ধ করে তাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া উচিত, কারণ সে এগুলো আর মেনে নিতে পারছে না। কিন্তু ট্রি অফ নলেজের থেকে কোনোই উত্তর আসে না। তাই সে রেগে তার জাদুবিদ্যা দিয়ে সে পাওয়ারফুল শিল্ডটি ভাঙতে চায়, কিন্তু এতে সে ব্যর্থ হয়। এদিকে রাত হয়ে যাওয়ায় জয়ীরা একটি জায়গায় বসে থাকে। তারা সেখানেই বিশ্রাম করতে থাকে। তারা সেই রাত সেখানেই কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
যেখানে ওয়েন লিউকে বলতে থাকে তার দেখা সেই সিম্বলগুলোর কথা। ওয়েনের মতে অনেক আগে এখানে মানুষ বসবাস করত, যারা হয়তো কোনো মহামারী বা দুর্ভিক্ষের কারণে মারা গিয়েছে। তখনই সেখানে ডক্টর রওসন চলে আসে, যে জয়ীর কল্পনাতে তার সাথে কথা বলে। রওসন তাদেরকে বসে না থেকে সেই পাথরটি খুঁজে বের করতে বলে। জয়ী বলে সে যদি তাদেরকে বলে সেই অবসিডিয়ান মিররের অন্ধকার জায়গাটি কোথায়, তাহলেই সে তাকে হেল্প করবে, তাছাড়া না। আর তারা আজ এখানেই থাকবে, কারণ এটাই তাদের কাছে নিরাপদ স্থান মনে হচ্ছে। কিন্তু রওসন বলে এই জঙ্গলের কোনো কিছুই নিরাপদ নয়, যখন তখন তাদের উপর যে কোনো বিপদ আসতে পারে। তারা আরো কিছু বলবে এর আগেই সেখানে কেটলিন চলে আসে, যে জন্য রওসন জয়ীর কল্পনা থেকে বেরিয়ে আসে। এরপর তারা সবাই মিলে ট্রি অফ নলেজ এবং সেই লাঠিটির পাথরের কথা বলতে থাকে, যেটা তাদেরকে খুব দ্রুতই খুঁজে বের করতে হবে, না হলে তারা কখনোই এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবে না। বাড়ি ফিরতে হলে তাদেরকে অবশ্যই এই জিনিস খুঁজে বের করতে হবে। তখন জেভিয়ার বলে তার উপর তাদেরকে জাদুকর থেকেও দূরে থাকতে হবে। তখন সেখানে আরো কেউ আসার শব্দ পাওয়া যায়, তাই তারা দ্রুত গাছের আড়ালে লুকিয়ে পড়ে। তাদের ধারণা ছিল বিস্ট এসেছে, কিন্তু তেমনটা হয় না। দেখা যায় দুজন ছোট মানুষ আকৃতির প্রাণী সেখানে এসেছে, যারা দুজন সেখানে এসে মারামারি করতে থাকে। তো গাছের আড়াল থেকে এই দৃশ্য দেখে জয়ীরা সবাই, আর এটা দেখে তাদের প্রচন্ড হাসি পায়, তাই তারা সবাই হাসতে থাকে। এরপর জয়ীকে দেখা যায় সে চোরাবালিতে ফেসে গিয়েছে, তবে সে উপরে উঠে আসার কোনো প্রকার চেষ্টাই করে না, কারণ সে বুঝতে পারে এটাও হয়তো নতুন কোনো লেভেল। তাই সে শান্ত থাকে আর এই লেভেল ক্রস করার কথা চিন্তা করতে থাকে। তখন রওসন এসে তাকে সেখানে যেতে বলে, যাকে দেখে লিউ বলে এটাই হয়তো তাদের খোঁজা সে অন্ধকার জায়গা। কেটলিন বলে সে কি করে জানে এটা সেই জায়গা। তখন লিউ বলে এটা যে সেই জায়গাটি নয় সেটাও তো তাদেরকে কেউ বলেনি। এই বলে তারা সবাই সেখানে দাঁড়ালে ধীরে ধীরে তারা মাটির নিচে চলে যায়, যেখানে গেলে কেটলিন আয়নায় তার প্রতিবিম্ব দেখে, যে তাকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করতে চাইছিল। কিন্তু কেটলিন তার শক্তি দ্বারা সেখানে আগুন লাগিয়ে দেয়, আর তার প্রতিবিম্ব চলে গিয়ে সে হুঁশে ফিরে আসে। আর অন্যদিকে জেভিয়ারকে তার বাবার চলে যাওয়ার কথা বলে দুর্বল করে ফেলতে লাগে। তখন কেটলিন গিয়ে জেভিয়ারকে তার গরম হাতে স্পর্শ করলে জেভিয়ারেরও হুঁশ ফিরে আসে। এরপর তারা লিউ এর কাছে যায়, যাকে তার প্রতিবিম্ব বলে সে কেন মানুষকে বিশ্বাস করছে। মানুষ ধোঁকাবাজ এবং বিশ্বাসঘাতক, তারা যে কোনো সময় লিউ এর ক্ষতি করে দিবে। তাই সে লিউকে তার সাথে আয়নার ভেতরে চলে আসতে বলে। লিও তার কথার ফাঁদে পা দিয়ে সেখানে চলে যাবেই, এর আগেই কেটলিন সেখানে চলে আসে আর তাকেও তার হুঁশে ফিরিয়ে আনে। এরপর তারা ওয়েনকেও বাঁচিয়ে নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত জয়ী তার প্রতিবিম্বের সাথে আয়নার ভেতরে চলে যায়। তারা আর জয়ীকে আটকাতে পারে না, তাই তাকে বাঁচানোর জন্য কেটলিনও সেখানে চলে যায়। সে জয়ীকে মন খারাপ করে খাটের উপর বসে থাকতে দেখে, তাই তাকে সে জিজ্ঞেস করে সে এখন কোথায় আছে। যার প্রশ্নের উত্তরে জয়ী বলে তার এখানেই থাকার কথা, আসলে এটা তার মায়ের বাড়ি। জয়ী বলে স্কুল থেকে ফিরে এসে সে এবং তার মা একসাথে বসে স্ট্রবেরি খেত, সে তার মাকে খুব মিস করে আর এখানে তার মা আসবে। তখন কেটলিন তাকে বোঝায় এই সব কিছুই ইলিউশন, তাদেরকে মূল কাজ থেকে বিরত রাখার জন্যই এটা করা হচ্ছে। যার অনেক বোঝানোর পর জয়ী সেখান থেকে তার সাথে বেরিয়ে আসে, যার পর তারা সবাই একটি পোর্টাল দিয়ে সেখান থেকে বাইরে বের হয়। এরপর তারা সবাই একটি সমুদ্রের তীরে এসে পৌঁছায়, যেখানে তারা কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর পানির মধ্যে একটি বক্স খুঁজে পায়। তারা সেই বক্সটি তীরে নিয়ে আসলে রওসন সেখানে চলে আসে। সে জয়ীকে তার কল্পনায় বলতে থাকে বক্সটি খোলার জন্য। জয়ী বক্সটি খোলার কথা বললে লিউ বলে এটি তাদের সবাইকে একসাথে শক্তি ব্যবহার করে খুলতে হবে, যেমনটা তারা দেয়ালের সময় করেছে। যারপর তারা সবাই মিলে তাদের শক্তি ব্যবহার করে ওই বক্সটি খোলে, কিন্তু সেখানে কোনো প্রকার পাথর দেখতে পায় না, যেটা দেখে তাদের সাথে সাথে রওসনও চমকে যায়। তারা ভেবেছিল এর মধ্যেই হয়তো সেই পাথর থাকবে, কিন্তু তারা তা পায় না। তাই সে তাদের সামনে এসে বলে নিশ্চয়ই এর আগে আসা স্টুডেন্টরা এটা ভেঙে ফেলেছে। জয়ী ছাড়া বাকিরা তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ তারা ভাবত রওসন বিস্টের আক্রমণের ফলে মারা গেছে, কিন্তু এখন তাকে অন্যরকম সাজ পোশাকে দেখে তারা কিছুটা অবাক হয়।
তখন জয়ী বলে ডক্টর রওশনই হলো সেই জাদুকর, যা শুনে তারা সবাই অবাক হয়ে যায়। তখন জয়ী বলে রওশন এবং মারদুকি তাকে ট্রি অফ নলেজ এবং সেই লাঠিটির পাথরটিকে খুঁজে বের করতে বলেছিল, কিন্তু সে জানে না কে তাকে সত্যি বলছিল। তাই সে পাথরটিকে উদ্ধার করে আগে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নিয়েছিল। রওশন বলে তারা তার সমস্ত পরিশ্রমকে নষ্ট করেছে, তাকে আবারও বাচ্চাদেরকে নিয়ে আসতে হবে। তখন জেভিয়ার বলে আরো বাচ্চা মানে? তখন রওশন বলে সে প্রতি বছরই 5 জন বাচ্চাকে অস্ট্রেলিয়া নিয়ে আসে, যার পর সে তাদেরকে দিয়ে ট্রি অফ নলেজের লাঠির পাথর খুঁজতে বলে। আর তাদের কি মনে হয় তারা এমনি এমনি অন্য দেশ থেকে এখানে চলে এসেছে? সে তাদের লাইফকে অনেক আগে থেকেই কন্ট্রোল করছিল। আর না হলে লিওয়ের পরিবারের হঠাৎ এখানে ট্রান্সফার হয়ে যাওয়া, জেভিয়ার তার হারিয়ে যাওয়া বাবাকে 10 বছর পর এখানে খুঁজতে আসা, আর ওয়েনের পরিবারের হুমকি পেয়ে এখানে চলে আসা, এবং জয়ীর মায়ের মরণ ব্যাধি ক্যান্সার হওয়া, এই সবই তার কারণে হয়েছে। সেই তাদের লাইফকে কন্ট্রোল করছিল। তো এটা শুনে জয়ী অনেক রেগে যায়। সে বলতে থাকে সে তার মায়ের সাথে এটা কিভাবে করতে পারে? শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলের জন্য সে তার মায়ের জীবনই কেড়ে নিল। আর এদিকে এই সব কথা শুনে লিউ রেগে ওয়েভারের বানানো পোর্টালের কাচের টুকরো দিয়ে আরেকটি পোর্টাল খোলে, যে জন্য সেই বিস্ট এখানে চলে এসে রওশনের উপর আক্রমণ করে। আর এই সুযোগে তারা সবাই সেই পোর্টালের সাহায্যে সেখান থেকে পালিয়ে যায়। ওয়েন বলে সে তাদেরকে আগে কেন রওশনের ব্যাপারে বলেনি। জয়ী তখন তার কাছে এই কথা গোপন করার জন্য ক্ষমা চায় এবং বলে সে নিজেও কনফিউজড ছিল, তাই সে তাকে কিছুই জানাতে পারেনি। তখন লিউ বলে রওশন এত বছর ধরে সবাইকে ম্যানিপুলেট করে আসছে, তাই এটা বুঝতে পারা তার জন্য কঠিন ব্যাপার। তখন সেখানে বেহেমত অর্থাৎ সেই গার্ডিয়ান বিস্ট আসার শব্দ হতে থাকে। এতে তারা সবাই ভয় পেয়ে যায়। তখন জয়ী বলে বেহেমত ভাবছে তারা হয়তো রওশনের সাথে জড়িত আর তার হয়েই কাজ করছে, তাই সে তাদেরকে মারতে চায়। এই বলে সে উপরের দিকে তাকালে সেই পরীটিকে দেখে, যাকে সে তার শক্তি দিয়ে সুস্থ করে তুলেছিল। তখন তার মারদুকের বলা কথা মনে পড়ে, যেখানে সে বলেছিল সবকিছুই পৃথিবীর সন্তান, তাই এই বেহেমতও পৃথিবীর সন্তান। তাই সে বাকিদেরকে তার পেছনে যেতে বলে। সে বেহেমতের সামনে এসে দাঁড়ায়। বেহেমত তাদেরকে আক্রমণ করতে গেলে সে তার শক্তি দিয়ে তাকে বাধা দেয়, যাকে দেখে গার্ডিয়ান বেহেমত বুঝতে পারে জয়ী ট্রি অফ নলেজের আর একজন গার্ডিয়ান, যে জন্য সে কিছুটা শান্ত হয়। তখন জয়ী বেহেমতের পেটে সেই লাঠির ভাঙা অংশটি দেখতে পায়, যেই অংশে পাথরটি রয়েছে। তাই সে তার পেট থেকে পাথরটি বের করলে জয়ী এবং বেহেমত দুজনই অজ্ঞান হয়ে যায়। ওয়েনরা জয়ীর এই অবস্থা দেখে ঘাবড়ে যায়। তারা ভাবতে থাকে তাদেরকেই ট্রি অফ নলেজকে বাঁচাতে হলে কিছু একটা করতে হবে, কারণ ট্রি অফ নলেজের গার্ডিয়ান বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। কিন্তু ততক্ষণে সেখানে রওশন চলে আসে, যে তাদেরকে লাঠির বাকি অংশ দিয়ে দিতে বলে। তবে ওয়েন তা দিতে নিষেধ করে দেয়, যে জন্য রওশন তাদেরকে তার জাদু দিয়ে বৈদ্যুতিক শক দেয়। তখন জয়ীর জ্ঞান ফিরে এলে সে তার বন্ধুদের নিরাপত্তার কথা ভেবে রওশনকে সে অংশটি দিয়ে দেয়, যেটা পেয়ে রওশন লাঠিটিকে সম্পূর্ণ করে এবং জয়ীকে ধরে ট্রি অফ নলেজের সামনে যায়। সেখানে সে লাঠিটি থাকার ফলে এবার সে অনায়াসেই ওই লাঠিটির জন্য ভিতরে চলে আসে। তখন আমরা সেখানে মারদুককে বসে থাকতে দেখি। মারদুক এবং রওশনের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি তারা দুজনই হলো ভাই বোন। তারা ভাই বোন হলেও রওশন সব শক্তি পেতে চেয়েছিল, যেটা করা থেকে মারদুক তাকে এত বছর বিরত রাখে, কিন্তু আজ সে নিজের হাতে তার ভাইকে হত্যা করে। জয়ী মারদুকের ক্ষতস্থান সারিয়ে তোলার চেষ্টা করেও ব্যর্থ হয়। তো মারদুক চলে যাওয়ার আগে তাকে এই গাছকে রক্ষা করতে বলে। রওশন গাছটির শক্তি নিতে চাইলে জয়ী বলে এই লাঠি এবং গাছের জন্যই এত কিছু হয়েছে, কিন্তু আর না। এই বলে সে সম্পূর্ণ গাছকে তার শক্তি দিয়ে ধ্বংস করে দেয়। কিন্তু শক্তির প্রলোভন রওশনের মনে এতটাই বাসা বনে যে সে গাছটির ভেতরে প্রবেশ করে, যার ফলে এটা বিস্ফোরিত হয়ে সেও সেখানেই মারা যায়। এরপর সে তার বন্ধুদের শক্তির সাহায্যে সেই গাছটির জায়গায় আরেকটি গাছকে জন্ম দেয়, যেটা দেখে ওয়েন বলে ট্রি অফ নলেজ তো ধ্বংস হয়ে গেছে, তাহলে এই গাছ কিভাবে জন্মালো? তখন জয়ী বলে সব গাছ একটাই। মারদুক আমাকে বলেছিল এখানে প্রত্যেকটা গাছের শেকড় মাটির নিচে একই সাথে জড়িয়ে আছে, তার মানে এই সব গাছ মিলে একটাই গাছ, আর এজন্যই এই গাছটি এত সহজেই জন্ম নিতে পেরেছে। আর এ কথা বলেই সে অজ্ঞান হয়ে যায়। তখন জেভিয়ার খেয়াল করে জয়ী শ্বাস নিচ্ছে না। তারা এটা দেখে অস্থির হয়ে যায় যে জয়ীর কি হয়ে গেল।
তারা ঠিক করে জয়ীকে সুস্থ করতে হলে এখন তাদের বাড়ি ফিরে যেতে হবে, কিন্তু তারা বুঝতে পারে না তারা কিভাবে আবারও বাড়ি ফিরে যাবে। তখন লিউ সেখানে আসে আর ওই কিউবটা খুঁজে পায় যেটাতে স্পর্শ করে তারা এখানে চলে এসেছিল। তাই তারা বুঝতে পারে তারা যদি এই কিউবটাকে আবারও স্পর্শ করে তাহলে হয়তো তারা বাড়ি ফিরে যেতে পারবে। তাই তারা ওই কিউবটাকে স্পর্শ করে আর আবারও তাদের বাড়ি ফিরে আসে। এরপর আমাদের কিছুদিন পরের দৃশ্য দেখানো হয় যেখানে লিউ জয়ীকে একটি শুকনো পাতা দেয় তার শক্তি এখানেও কাজ করে কিনা সেটা দেখার জন্য। তখন জয়ী সেই পাতাটি হাতে নিয়ে তার শক্তি ব্যয় করার সাথে সাথে পাতাটি শুকনো থেকে তাজা হয়ে যায়, যা দেখে লিউ খুশি হয় আর বলে সেও এখন যে কোনো ভাষা পড়তে পারে। আর তার মনে হয় তাদের সবার আবারও একসাথে সময় কাটানো উচিত যাতে করে তারা তাদের শক্তি সম্পর্কে আরো বেশি জানতে পারে। এরপর আমাদের ওয়েনকে দেখানো হয় যার কাছে আমরা সেই কিউবটিকে দেখতে পাই যেটা দিয়ে তারা টেলিপোর্ট হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারত। আর এই কিউবটি এখন ওয়েন নিজের কাছেই লুকিয়ে রেখে দেয়। আর এই দৃশ্যের সাথেই এই গল্পটি শেষ হয়ে যায়। অসাধারণ শক্তির অধিকারী এই 5 জন বাচ্চার গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। এই সব ভিডিওর আপডেট যদি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখে। তখন সে টেবিলের উপর ফিনিক্স জেম এবং সেই বাড়িটির একটি ছবি দেখতে পায় যেখানে ইয়ান এবং বার্লি গিয়েছে। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে ইয়ানদের খোঁজে বেরিয়ে পড়ে। এদিকে ইয়ানরা একটি পুরনো জাদুর বাড়িতে চলে আসে। ইয়ান বলে তারা কি এখানেই পাথরটি পেয়ে যাবে, যার প্রশ্নের উত্তরে বার্লি বলে তারা এখান থেকে পাথরটি খুঁজে বের করার মানচিত্র নিবে। এই বলে তারা বাড়িটির ভেতরে প্রবেশ করে আর অনেক অবাক হয়ে যায় কারণ সেই জাদুর বাড়িটি একটি রেস্টুরেন্টে পরিবর্তন হয়ে গিয়েছে এবং সেখানে থাকা ম্যান্টিকরটি একজন ওয়েটার হয়ে গিয়েছিল। ইয়ান তখন ম্যান্টিকরের কাছে ফিনিক্স জেমের খোঁজ পাওয়ার জন্য সেই মানচিত্রটি চায়, কিন্তু ম্যান্টিকর তাদেরকে একটি মেনু কার্ড ধরিয়ে দেয়। তখন ইয়ান সেখানকার দেয়ালে টাঙিয়ে রাখা মানচিত্রটি দেখে। সে কিছু করবে তার আগেই বার্লি সেটা হাতে নিয়ে নেয়। তখনই ম্যান্টিকর সেটা তার থেকে নিয়ে নেয় আর বলে সে এটিকে তাদের দিতে পারবে না কারণ সে তাদেরকে বিপজ্জনক জায়গায় পাঠানো ছেড়ে দিয়েছে। তখন ইয়ান বলে সে কখনো তার বাবাকে দেখেনি আর তার কাছে একটাই সুযোগ আছে তার বাবাকে দেখার, তাই সে যেন তাকে মানচিত্রটি দিয়ে দেয়। কিন্তু ম্যান্টিকর তাকে এরপরও মানচিত্রটি দিতে বারণ করে। তখন ইয়ান বলে তার পিছনে যে ম্যান্টিকরটির ছবি আছে তাকে দেখে মনে হচ্ছে যে সে বিপদের সাথে পাল্লা দিয়ে বেঁচে থাকতো, একজন আসল যোদ্ধার মতো, কিন্তু এখন সে একজন সাধারণ ওয়েটার হয়ে বসে আছে। সে ম্যান্টিকরকে মোটিভেট করলে ম্যান্টিকর প্রচন্ড মোটিভেট হয়ে যায় আর তার আগের রূপে ফিরে আসে এবং এদিক সেদিক আগুন লাগিয়ে দেয়, যে জন্য সেখানে থাকা সবাই ভয় পালিয়ে যায়। তখন মানচিত্রটি মাটিতে পড়ে থাকলে ইয়ান সেটি নিতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেটিও আগুনে পুড়ে যায়। তখন বার্লি তাকে এবং তাদের বাবার অর্ধেক অংশকে নিয়ে সেখান থেকে পালাতে লাগে। তখনই তাদের বাবা সেখানে পড়ে যায় আর তার উপর কিছু জ্বলন্ত কাঠ পড়তে লাগলে ইয়ান জাদুর লাঠি দিয়ে সেই কাঠগুলোকে আটকে দেয়। যেই সুযোগে বার্লি তাদের দুজনকে নিয়ে সেই বাড়ি থেকে নিরাপদে বেরিয়ে আসে। এরপর তারা গাড়িতে করে যাওয়ার সময় বার্লি অনেক খুশি হয় কারণ ইয়ান এখন ম্যাজিক করতে পেরেছিল, কারণ ইয়ান জোর গলায় এবং সম্পূর্ণ বিশ্বাস নিয়ে ম্যাজিক করেছিল, সেজন্যই এটা কাজ করেছে। তখন ইয়ান বলে তারা তো মানচিত্রটি হারিয়ে ফেলেছে, এখন তারা কি করবে? তখন বার্লি তাকে সেই মেনু কার্ডটি দেখায় যেখানে একটি পাজল ছিল আর সৌভাগ্যবশত কেউ সেই পাজলটি সমাধানও করে রেখেছিল, যেখান থেকে তারা রেভেন্স পয়েন্ট নামের একটি জায়গার নাম জানতে পারে যেটা পাহাড়ে রয়েছে। বার্লি বলে ফিনিক্স জেমগুলো সেখানেই রয়েছে আর বার্লি এটাও জানায় যে সে আশা করছে তারা সকালের মধ্যেই সেখানে পৌঁছে যাবে। আর তারা যেহেতু একটা মিশনে রয়েছে তখন তাদের হাইওয়ে রাস্তা অর্থাৎ এত সহজ রাস্তা দিয়ে যাওয়া উচিত হবে না। তখন ইয়ান তাকে বুঝিয়ে বলে যে তাদের হাতে বেশি একটা সময় নেই, তাই তাদের হাইওয়ে রাস্তা দিয়েই যাওয়া উচিত, যার কথা বার্লি মেনে নিয়ে হাইওয়ের পথ দিয়েই যেতে থাকে। এদিকে আমরা লরেলকে দেখি যে তার ছেলেদের খুঁজতে খুঁজতে সেই ম্যান্টিকরের বাড়িতে চলে আসে, যেখানে সে আগুন দেখতে পেয়ে চিন্তিত হয়ে পড়ে।
সে ম্যান্টিকরকে ইয়ানদের ব্যাপারে জিজ্ঞেস করলে ম্যান্টিকর বলে সে তাদেরকে ফিনিক্স জেমের ঠিকানা দিয়েছে। তখনই তার মনে পড়ে সে তাদেরকে অভিশাপের কথা বলেনি। সেই সময়ই সেখানে আসা পুলিশ অফিসার লরেলকে বলে ম্যান্টিকরের মাথায় সমস্যা হয়েছে, তাই সে যা তা বকছে। কিন্তু লরেল জানতো ম্যান্টিকর সত্যি কথাই বলছে, তাই সে ম্যান্টিকর বিশেষজ্ঞ সেজে পুলিশকে বলে ম্যান্টিকরের এই অবস্থার জন্য তাকে তার সাথে কথা বলতে হবে, এবং সে ম্যান্টিকরের পায়ে ছোট একটা আঁচড়ের দাগ দেখিয়ে বলে তার রক্ত যদি বাতাসের সংস্পর্শে আসে সে আরো বেশি পাগল হয়ে যাবে। এই বলে সে অফিসারকে দূরে পাঠিয়ে দেয় আর ম্যান্টিকরের সাথে নিজে কথা বলার বাহানায় তাকে নিয়ে পালিয়ে যায়। এদিকে ইয়ানদের গাড়ি মাঝপথে থেমে যায়, কারণ তাদের গাড়ির ফুয়েল শেষ হয়ে গিয়েছিল। বার্লি তখন তার গাড়িতে থাকা এক্সট্রা ফুয়েল নিতে গিয়ে দেখে সেখানে 1 ফোঁটা ফুয়েল আছে। তাছাড়াও সে আশেপাশে কোনো গ্যাস পাম্পও দেখছিল না। তখন ইয়ান বলে সে যদি ম্যাজিক ব্যবহার করে তাহলে কেমন হয়। যেই কথা শুনে বার্লি খুশি হয়ে যায়, তাই সে ইয়ানকে সেই ম্যাজিকের বইয়ে থাকা একটি মন্ত্র দেখিয়ে বলে সে যদি এই মন্ত্রটি পড়ে ম্যাজিক করে তাহলে ফুয়েলের কন্টেইনার বড় হয়ে সেখানে অনেক ফুয়েল জমা হবে। তখন ইয়ান তার কথা মতো ম্যাজিক করা শুরু করে। তখনই দেখা যায় কন্টেইনারটি সত্যি সত্যি বড় হতে লাগে। কিন্তু প্রত্যেকবারের মতো এইবারও বার্লি তাকে ডিস্টার্ব করে, তাই সে মন্ত্র উচ্চারণে ভুল করে ফেলে, যার ফলে সেই ম্যাজিক বার্লির উপর গিয়ে পড়লে বার্লি ছোট হয়ে যায়। তাই এবার ইয়ান বার্লি এবং তাদের বাবাকে একটি দড়ি দিয়ে বেঁধে ফেলে আর সেখানের গ্যাস পাম্প খুঁজতে থাকে। একটা সময় সে সেখানে গ্যাস পাম্প দেখে আর দ্রুত সেখানে যায়। তখন বাইকে করে কিছু ছোট প্রজাপতি সেখানে আসে, যাদের হাবভাব দেখে ইয়ান তাদের থেকে দূরে থাকে। কিন্তু বার্লি সেই প্রজাপতিগুলোকে বলে তার পূর্বপুরুষেরা অলস ছিল। যেই কথা শুনে প্রজাপতিগুলো রেগে যায়। তখন তাদের বাবা ভুল করে প্রজাপতিগুলোর বাইক ফেলে দেয় আর এতে তারা আরো রেগে যায় আর তাদেরকে তাড়া করতে থাকে। যাদের তাড়া খেয়ে ইয়ান কোনো রকমে গাড়ি পর্যন্ত পৌঁছালেও গাড়িতে প্রবেশ করতে পারে না, কারণ তারা গাড়ির চাবি ভুল করে গাড়ির ভিতরেই রেখে দিয়েছে। তখন বার্লি ছোট আকৃতির হওয়ায় জানালার ছোট অংশ দিয়ে ভেতরে প্রবেশ করে আর গাড়ির দরজা খুলে দেয়, যার পর ইয়ান এবং তাদের বাবা গাড়িতে প্রবেশ করে। বার্লি আকারে ছোট হয়ে যাওয়ায় সে গাড়ি চালাতে পারছিল না, তাই বাধ্য হয়ে ইয়ানকেই গাড়ি চালাতে হয়। অপরদিকে মন্টিকর লরেলকে পাথরের অভিশাপের কথা বলে। তারা যখন সেখান থেকে পাথরটি নিয়ে নিবে তখন সেখানে সে পাথরের গার্ডিয়ান, যেটি একটি বিশাল আকৃতির ড্রাগন, সেটি তাদের উপর আক্রমণ করবে, যাকে মারতে একটি স্পেশাল ছুরির প্রয়োজন। কিন্তু ট্যাক্সের টাকা দেওয়ার জন্য সে সেটা বিক্রি করে দিয়েছে। যে কথা শুনে লরেল হা হয়ে যায়। তখন ম্যান্টিকর তাকে চিন্তা করতে বারণ করে, কারণ সে ওই ছুরিটা ফিরিয়ে আনার ব্যবস্থা করবে। এদিকে সেই প্রজাপতিগুলো ইয়ানদের বাইকে করে তাড়া করে, যে জন্য ইয়ান গাড়ি নিয়ে রাস্তায় বের হয়ে পড়ে। প্রজাপতিগুলো গাড়ির ভেতর ঢুকে তাদের উপর আক্রমণ করে। ইয়ান তখন গাড়ির এসি চালু করে দেয়। এসির বাতাসের ধাক্কায় প্রজাপতিগুলো বার্লি সহ পড়ে যেতে লাগে। তখন ইয়ান কোনো রকমে তাকে ধরে ফেলে। ততক্ষণে বার্লি আগের রূপে ফিরে আসে, কিন্তু তারা গাড়ির কন্ট্রোল হারিয়ে অন্য একটি জায়গায় চলে যায়। তখনই দেখা যায় পুলিশের গাড়ি তাদের পিছু করতে করতে সেখানে এলে বার্লি ইয়ানকে বলে ম্যাজিক করে ব্রোনকো সাজতে, কারণ ব্রোনকো যেহেতু একজন অফিসার তাই পুলিশ তাকে দেখে তাদেরকে ছেড়ে দিবে। এরপর সে ব্রোনকোর মতো সেজে অফিসারদের সামনে আসে। অফিসাররা তাকে জিজ্ঞেস করে সে কেন এত জোরে গাড়ি চালাচ্ছিল। তখন ইয়ান ব্রোনকোর মতো কথা বলে আর ব্যাপারটাকে সামলে নেয়। এই ম্যাজিকে তাকে প্রত্যেকটা কথা মিথ্যা বলতে হতো, কিন্তু গল্পে গল্পে পুলিশ অফিসারগুলো বার্লির কথা বলতে থাকে। তারা বলে বার্লি খুব উশৃঙ্খল। তারা তাকে বার্লির কথা জিজ্ঞেস করলে ইয়ান ভুল করে বার্লির কথা বলে দেয়, যে জন্য সে সত্যি বলাতে ম্যাজিক শেষ হতে থাকে। তার একটা পা পরিবর্তন হয়ে পড়লে সে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে যায়। কিন্তু অফিসাররা সেখানে ব্রোনকোর জায়গায় ইয়ানের পায়ের ছাপ দেখতে পেয়ে যায়, তাই তাদের মনে সন্দেহ হয়। এজন্য তারা ব্রোনকোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে। বার্লি তো অনেক রাগ করেছিল, কারণ সবাই তাকে উশৃঙ্খল ভাবে। ইয়ান তখন তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু এরপরও সে রাগ করে গাড়ি থেকে নেমে যায়। বার্লি বলে অফিসাররা যা বলেছে সে শুধু এতে হ্যাঁ বলেছিল, আর এটাই সত্যি, তাই তাদের ম্যাজিক কাজ করছিল না। আর সে তাকে নিয়ে কিভাবে এখন সে তা বুঝতে পারছে। তো এই নিয়ে তাদের দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তখন তাদের বাবা গাড়ির ভিতর নাচতে থাকে, যার তালে তালে তারা দুজনও নাচতে থাকে। এরপর বার্লি বলে সেও বাবাকে দেখতে চায়, তাই তারা দুজন পাথ অফ পেরিল দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেটা বিপজ্জনক হলেও
কিছুটা শর্টকাট। তারা দুজন জঙ্গলের রাস্তা দিয়ে রওনা দিলে বার্লির গাড়ির নাম্বার প্লেট খুলে পড়ে যায়। এদিকে লরেল এবং ম্যান্টিকর একটি পন শপে আসে, যেখানে ম্যান্টিকর সেই ছুরিটি বিক্রি করেছিল। তো দোকানদার ছুরিটির উপর তাদের মাত্রাতিরিক্ত আগ্রহ দেখে একজন কট্টর বিজনেসম্যানের মতো ছুরিটির দাম আকাশচুম্বী করে তোলে। তখন ম্যান্টিকর বাধ্য হয়ে দোকানদারকে তার লেজে থাকা সূচ ফুটিয়ে অজ্ঞান করে দেয় আর ওই ছুরিটি নিয়েই চলে যায়। অপরদিকে ব্রোনকো লরেলের থেকে ইয়ানদের কথা জানতে পারে আর তাদের খোঁজ করতে থাকে। আর খোঁজ করতে করতে সে পাথ অফ পেরিলের সামনে চলে আসে, যেখানে সে বার্লির গাড়ির নাম্বার প্লেট দেখে আর সেই রাস্তা দিয়ে যাওয়া শুরু করে। এদিকে সকাল হয়ে গেলেও বার্লি গাড়ি চালাতে থাকে। ইয়ান ঘুম থেকে উঠে পড়লে বার্লি তার সাথে কথা বলতে বলতে অমনোযোগী হয়ে পড়ে, যে জন্য সে রাস্তার শেষে বড় খাদটি আর দেখতে পায় না। তখনই ইয়ান চিৎকার করে তাকে থামতে বলে আর সে অনেক কষ্টে গাড়িটা থামায়। আর 1 সেকেন্ড দেরি হলেই তারা খাদে পড়ে যেত। তারা যেই খাদের সামনে দাঁড়িয়ে আছে তার অপর পাশেই ব্রিজ রয়েছে, তাই ইয়ান তার ম্যাজিকের সাহায্যে অপর পাশে থাকা ব্রিজটি এই পাশে আনার চেষ্টা করে, কিন্তু তার দুর্বল ম্যাজিক সেই ব্রিজ পর্যন্ত যায়ই না। তখন বার্লি বলে তার ম্যাজিক সেই পর্যন্ত যাবে না, তাই তাকে সেখানে যেতে হবে। সে ইয়ানকে ম্যাজিকের সাহায্যে অপর পাশে যেতে বললে ইয়ান চেষ্টা করেও ব্যর্থ হয়। আসলে ইয়ানের ম্যাজিক কাজ করছিল না, কারণ সে ভয় পাচ্ছিল এবং সে ম্যাজিকের উপর বিশ্বাস করছিল না। তখন বার্লি তাকে মোটিভেট করে আর বলে সে যদি ম্যাজিকের উপর বিশ্বাস না রাখে তাহলে ম্যাজিকও তার উপর বিশ্বাস রাখবে না আর ম্যাজিকও কাজ করবে না, কারণ ম্যাজিকটা তো তার বিশ্বাসের উপরই স্থায়ী হবে। এই বলে সে ইয়ানকে একটি দড়ির সাহায্যে বেঁধে ফেলে, যাতে করে ম্যাজিক কাজ না করলেও সে খাদে না পড়ে যায়। এরপর ইয়ান তার সম্পূর্ণ বিশ্বাস নিয়ে খাদের উপর পা বাড়ালে সে শূন্যের উপরও হাঁটতে পারে। এই খুশিতে সে আরেক পা বাড়ালে পড়ে যেতে লাগে। তখন বার্লি তাকে তার প্রতিটা কদম বিশ্বাস রেখে চলতে বলে আর ইয়ানও তাই করে। এই জন্য সে ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে। খাদের মাঝামাঝি দূরত্ব গেলে তার শরীর থেকে দড়িটি খুলে যায়, কিন্তু ইয়ান তা খেয়াল করে না আর বার্লিও তাকে বলতে পারছিল না, কারণ এই কথা জানতে পেরে যদি ইয়ান ভয় পেয়ে ম্যাজিক নষ্ট করে খাদে পড়ে যায়। দেখা যায় ইয়ান যেতে যেতে প্রায় শেষ প্রান্তে গিয়ে পিছনের দিকে তাকায়। তখনই ওই দড়িটি খোলা অবস্থায় দেখে সে ভয় পেয়ে নিচে পড়ে যেতে লাগে, কিন্তু সে প্রায় শেষ প্রান্তে যাওয়ার ফলে কোনো রকমে পাথর ধরে উপরে উঠে আসে। এরপর সে ব্রিজটি নামালে বার্লি গাড়ি নিয়ে চলে আসে। সে ইয়ানকে সাহসী বলে জড়িয়ে ধরলেও ইয়ান তখনও শক পেয়েই দাঁড়িয়েছিল। এরপর তারা মানচিত্রটি চেক করে বুঝতে পারে সেখানে কিছু মূর্তি রয়েছে, যেগুলো তাদেরকে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য রাস্তা দেখাচ্ছিল। তো তারা সেই পথ দিয়ে যাবে, তখনই সেখানে ব্রোনকো চলে আসে। সে তাদেরকে বাড়ি ফিরে যেতে বলে, কারণ তাদের মা তাদের নিয়ে অনেক চিন্তা করছে। তখন বার্লি বলে আজ সন্ধ্যার আগে তাদেরকে ওই পাথরটি যে করেই হোক খুঁজে বের করতে হবে, আর না হলে তারা তাদের বাবাকে আর কখনো দেখতে পাবে না। তখন ব্রোনকো বলে এটা তোমাদের পারিবারিক ব্যাপার হলেও আমি তোমাদেরকে যেতে দিতে পারবো না, কারণ আমি তোমাদের জন্য লরেলকে চিন্তায় ফেলে দিতে চাই না। বার্লি তখন তার কথায় রাগ হয়ে যায়, কিন্তু ইয়ান বলে তারা তার সাথেই ফিরে যাবে। সে একজন পুলিশ অফিসার যে ঠিক কথাই বলছে। এই বলে সে বার্লিকে নিয়ে গাড়িতে উঠে বসে আর ব্রোনকোকে ধোকা দিয়ে মূর্তিগুলোর ইশারা করা পথ দিয়েই যেতে থাকে। তখন ব্রোনকো আরো অফিসারদের নিয়ে তাদের পিছু করতে থাকে। ইয়ানরা পালাতে পালাতে তাদের সামনের পথ শেষ হয়ে যায়। বার্লি তখন ইয়ানকে ম্যাজিক করে ব্রোনকোদের পথ আটকে দিতে বলে, কিন্তু সে কোনোভাবেই পারছিল না। তাই হাল ছেড়ে দিয়ে সে বলে তারা শুধুমাত্র তার জন্য তাদের বাবাকে দেখতে পাবে না। যেই কথা শুনে বার্লি তার প্রাণপ্রিয় গাড়িটিকে স্টার্ট করে আর একটি পাথর দিয়ে ছেড়ে দেয়, যে জন্য গাড়িটি সেখানে থাকা পাহাড়ে আঘাত করলে কিছু পাথর ভেঙে রাস্তার উপর পড়ে, যে জন্য ব্রোনকোদের গাড়ি আর সামনের দিকে আসতে পারে না। বার্লিকে তার প্রাণপ্রিয় গাড়িটিকে বলিদান দিতে দেখে ইয়ান অবাক হয়ে যায়। তখন বার্লি বলে এটা শুধুমাত্র একটা গাড়ি, বাবাকে দেখার জন্য সেটা ভেঙে গেলেও তার কোনো আফসোস নেই। যেই কথা শুনে ইয়ান অনেক খুশি হয়। এরপর তারা দুজন তাদের বাবাকে নিয়ে পায়ে হেঁটে রওনা দিতে থাকে। হাঁটতে হাঁটতে তারা রাভেন্স পয়েন্টে চলেও আসে, যেখানে তারা একটি গুহা দেখতে পায়, কিন্তু সেটি ঢাকনা দিয়ে আটকানো ছিল আর তারা সেটাই তোলার চেষ্টা করে। তখনই ইয়ান লক্ষ্য করে সেখানে একটি পাজেল রয়েছে, যেটা দেখে তারা বুঝতে পারে তাদেরকে পানিপথে যাওয়ার কথা বলা হয়েছে। তো পাশে একটি গুহার ভিতর একটি ঝর্ণা দেখে তারা, তাই তারা এখন সেই গুহার ভেতরে চলে যায়। ইয়ান তখন তার ম্যাজিক দিয়ে একটি মশাল তৈরি করে। তারা সেখানে ম্যাজিক নিয়ে কিছু শিল্পকর্মও দেখতে পায়,
যেগুলো দেখে তারা অনেক মুগ্ধ হয়ে যায়। কিন্তু আচমকা কিছু ইউনিকর্ন তাদের সামনে চলে আসে, আর তাদেরকে এভাবে আসতে দেখে তারা দুজনই ভয় পেয়ে যায়। কিন্তু এরপরও নিজেদেরকে সামলে নিয়ে তারা সামনের দিকে অগ্রসর হতে থাকে। আর একটু পরই তারা একটা রাস্তা খুঁজে পায়। তাই ইয়ান বার্লির কাছে থাকা চিপসের মধ্যে ম্যাজিক করে সেটিকে নৌকায় পরিবর্তন করে ফেলে। এদিকে লরেল এবং ম্যান্টিকর ব্রোনকোর সাথে কথা বলতে থাকে, আর ইয়ানদের খুঁজতে খুঁজতে রাভেন্স পয়েন্টে যেতে থাকে। কিন্তু হঠাৎই সেই উড়ন্ত প্রজাপতিগুলো তাদের গাড়ির গ্লাসে এসে ধাক্কা খায়। এতে লরেল অনেক ভয় পেয়ে যায় আর গাড়ির কন্ট্রোলই হারিয়ে ফেলে, যে জন্য দেখা যায় তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাই তারা হতাশ হয়ে পড়ে যে তারা আর বাকি পথ কিভাবে যাবে। এটা নিয়েই তারা চিন্তায় পড়ে যায়। তখন প্রজাপতিদের উঠতে দেখে লরেল ম্যান্টিকরকে বলে তারা তার ডানার সাহায্যে তো উড়ে যেতে পারবে। এদিকে ইয়ান বার্লিকে বলে তার তো বাবার সাথে অনেক স্মৃতি রয়েছে, সে কত লাকি। তখন বার্লি বলে তাদের বাবা যখন অসুস্থ ছিল তখন সে তার সাথে দেখা করতে যায়নি, কারণ তাদের বাবাকে বিভিন্ন মেডিকেল পাইপ দিয়ে রাখা হয়েছিল, আর এ কারণে সে তাকে দেখতে যেতে ভয় পেত। তাই সে তাদের বাবাকে মৃত্যুর সময় দেখতে পায়নি, যে আফসোস তার মধ্যে এখনো রয়ে গেছে। তাই সে সিদ্ধান্ত নিয়েছে সে আর কোনো কিছুকে ভয় পাবে না। শুধুমাত্র তার ভয়ের কারণেই সে তার বাবার শেষ মুহূর্তে তার কাছে থাকতে পারেনি। তাই সে এখন নিজের মনে অনেক সাহস নিয়ে সামনের দিকেই এগিয়ে যাবে। এই কথা বলতে না বলতেই তারা একটি জায়গায় চলে আসে যেখানে একটি বড় দরজা ছিল। তো তারা ওই দরজা দিয়ে প্রবেশ করতেই দেখা যায় তাদের উপর তীর বর্ষণ শুরু হয়ে যায়, কারণ সেখানে অনেকগুলো মরণ ফাঁদ পাতা ছিল। তারা কোনো রকমে সেই ফাঁদ পার হলে উপর থেকে এক প্রকার জেলির মতো দেখতে পদার্থ পড়ে, যেগুলো অ্যাসিডের মতো কাজ করে। তো তারা দুজন কোনো মতে সেখান থেকে পালাতে গিয়ে দেখে রাস্তার মধ্যেও ফাঁদ পাতা আছে। তখন ইয়ান ম্যাজিক করে তার বাবা এবং বার্লিকে বাঁচিয়ে নেয়। এরপর তারা একটি রুমে আসলে সেখানে প্রচুর পরিমাণে পানি আসতে থাকে। ইয়ান বুঝতে পারে নিচে থাকা ঢাকনায় চাপ দিলে উপরের দরজা খুলে যাবে। তাই সে বার্লিকে পানির নিচে গিয়ে ওই ঢাকনাটিতে চাপ দিতে বলে, কিন্তু বার্লি বেশিক্ষণ পানির নিচে থাকতে পারে না। তখন তারা দুজন বুদ্ধি করে তাদের বাবাকে পানির নিচে পাঠিয়ে দেয়। তার যেহেতু শরীরের উপরের অংশ ছিল না, তাই তার নিঃশ্বাস নেওয়ারও কোনো প্রয়োজন ছিল না, আর সে সহজেই ওখানে গিয়ে সেই কাজটা করতে পারবে। আর ঠিক হয়ও এমন। সে পানির নিচে থাকা ঢাকনার উপর দাঁড়িয়ে থাকলে উপরের দরজাটি খুলে যায়, যার ফলে ইয়ান এবং বার্লি পানির উপরে উঠে তাদের বাবাকেও উপরে উঠিয়ে নেয়। এরপর তারা সেখানে একটি সিঁড়ি দেখতে পায়, যার অপর পাশেই সেই ফিনিক্স জেমটি আছে। আর এটা ভেবেই তারা খুশি হয়ে যায়, আর উপরে উঠে দেখে তারা আসলে ইয়ানের স্কুলের সামনের একটি ম্যানহোলে চলে এসেছে, যেটা দেখে তারা দুজনই অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে না যে এসব তাদের সাথে কি হয়ে গেল। ইয়ান তখন অনেক রেগে যায় আর বলে এই সব কিছু বার্লির ভুলভাল ম্যাপের কারণে হয়েছে। বার্লি বলে তারা এখনো সেই পাথরটি খুঁজে বের করতে পারবে, কিন্তু ইয়ান রেগে বলে তার বাবার সাথে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সে সময় কাটাতে চায়। এই বলে সে তার বাবাকে নিয়ে সমুদ্রের পাড়েই বসে থাকে। তখন সে তার টু ডু লিস্টটি দেখতে থাকে, যেটা সে তার বাবাকে ফিরিয়ে আনার পর পূরণ করবে বলে ভেবেছিল, কিন্তু সেসব আর পূরণ হবার নয়, কারণ তাদের হাতে তো এখন আর সময়ও নেই। তাই সে একে একে লিস্ট থেকে তার সব ইচ্ছেগুলো বাদ দিতে থাকে। তখনই গাড়ি চালানোর কথাটাও দেখতে পায়, যেটা সে বার্লির সাথে চালিয়েছে। তাই সে সেখানে টিক চিহ্ন দেয়। তখন সে খেয়াল করে সে একে একে লিস্টে থাকা অনেক কাজ করেছে, যেমন ভয় না পাওয়া, একসাথে হাসাহাসি করা ইত্যাদি। তখন সে বুঝতে পারে সে যদি নিজের উপর বিশ্বাস রাখে তাহলে অনেক কিছুই করতে পারবে। তাই সে আর দেরি না করে বার্লির কাছে যেতে থাকে। এদিকে বার্লি সেই নকশাটি নিয়ে একা একাই এদিক সেদিক হাঁটতে লাগে। তখন সে সেই পুরনো ঝর্ণাটি দেখে আর সেটার উপরে উঠে যায়, যেখানে সে তার কাছে থাকা নকশার মতো একটি স্থান দেখে। আর সেখানে সে তার হাতে থাকা নকশাটি রাখলেই একটি ইট সরে ফিনিক্স জেম বা জাদুর পাথরটি বেরিয়ে আসে, যেটা দেখে সে অনেক খুশি হয়। তখনই সেখানে ইয়ানও চলে আসে, আর সেই ইয়ানকে ওই পাথরটি দেখালে সেও তো খুব খুশি হয়। কিন্তু তখনই অভিশাপ স্বরূপ ম্যান্টিকরের বলা সেই ড্রাগনটি চলে আসে, যেটি বিভিন্ন জিনিসপত্র দিয়ে তৈরি হয়েছে। ড্রাগনটি পাথরটি ফেরত দেওয়ার জন্য বার্লির উপর হামলা করে। তখন ইয়ান তাকে বাঁচাতে আসে। সেই সময় ম্যান্টিকর এবং লরেলও সেখানে চলে আসে আর ওই ড্রাগনটির উপর হামলা করে।
এই সুযোগে ইয়ান এবং বার্লি তাদের বাবাকে ফিরিয়ে আনার জন্য ওই পাথরটি দিয়ে ম্যাজিক করতে থাকে। তার বাবা প্রায় সম্পূর্ণ ফিরে এসেছিল, কিন্তু তখনই ড্রাগনটি ম্যান্টিকরকে আঘাত করে ফেলে দেয়, যে জন্য লরেল সেই ছুরিটি নিয়ে ড্রাগনটিকে আক্রমণ করে। তখন ড্রাগনটি ওই ছুরিটিকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। লরেল সেটি আনতে গেলে ড্রাগনটি তার পাথর নিতে যায়, যাকে আটকানোর জন্য বার্লি যেতে লাগলে ইয়ান তাকে বাধা দিয়ে বলে সে তাকে আটকাবে। তখন বার্লি বলে সে কখনো বাবাকে দেখেনি, তাই বাবার সাথে তার কোনো স্মৃতি নেই। তখন ইয়ান বলে তার তো বাবাকে নিয়ে কোনো স্মৃতি নেই, কিন্তু বার্লির তো আছে, আর সে বাবার সাথে শেষবার দেখা করতে পারেনি, তাই সে তাকে বাবার থেকে ভালো করে বিদায় নিতে বলে। এই বলে সে চলে যায় ড্রাগনটিকে আটকাতে। সে তার জাদুর লাঠির সাহায্যে ড্রাগনটির উপর হামলা করে, কিন্তু ড্রাগনটি উল্টো তার লাঠিটি পানিতে ফেলে দেয়। তার হাতে লাঠিটির একটি ছোট টুকরো থাকলে সে আবারও তার লাঠিটি ফিরিয়ে আনে। এরপর সে তার ম্যাজিক দিয়ে সেই ছুরিটিও এনে ড্রাগনের উপর আক্রমণ করে, যার ফলে ওই ড্রাগনটি ওখানেই মারা যায় এবং তার চারপাশে ড্রাগনের ভাঙা অংশ পড়ে যায়। তখনই দেখা যায় তার বাবা সম্পূর্ণরূপে ফিরে আসে, আর সে আড়াল থেকে তাকে উকি মেরে দেখে। তার বাবা তখন বার্লির থেকে বিদায় নিয়ে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই চলে যায়। এরপর বার্লি তাকে ধ্বংসস্তূপের আড়াল থেকে বের করে আনে। ইয়ান তাকে জিজ্ঞেস করে বাবা তাকে কি বলেছে। তখন বার্লি বলে বাবা তাদের দুজনকে নিয়ে অনেক গর্ববোধ করে। বার্লি আরো বলে বাবা তাকে জড়িয়ে ধরতে বলেছে। এই বলে সে ইয়ানকে জড়িয়ে ধরে। এরপর আমাদের কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে সবাই আগের মতো টেকনোলজির উপরই পুরোপুরি নির্ভরশীল না হয়ে জাদুর উপরও নির্ভরশীল হয়। ব্রোনকো গাড়ি না ব্যবহার করে দৌড়ে তার ডিউটিতে যায়। ম্যান্টিকর এখন একজন যোদ্ধার মতো থাকে, আর সে তার রেস্টুরেন্টেও ম্যাজিক করে বেড়ায়। আর ইয়ান তার স্কুলের বাচ্চাদের ম্যাজিক শেখায়। ইয়ান বার্লিকে তার গাড়িটিও উপহার দেয়, যেটা পেয়ে সে অনেক খুশি হয়। এরপর বার্লি এবং ইয়ান সেই গাড়িটি নিয়ে উড়ে চলে যায়, আর এই দৃশ্যের মাধ্যমেই এই গল্পটিও শেষ হয়ে যায়। তো এই দুই ভাইয়ের তাদের বাবাকে ফিরিয়ে আনার গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আমি কেন আসলাম? নর্থ বলে হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন করেছো। আমি বলছি তোমাকে তুমি এখানে কেন আসলে। আসলে তুমি এখানে এসেছো কারণ তুমি হচ্ছ এখন থেকে গার্ডিয়ান, ঠিক আমাদের মতোই। এরপর দেখা যায় সেখানে বাজনা বাজে তাকে অভিষেক করানোর জন্য, আর সেখানে বিভিন্ন জিনিসপত্রও আনা হয়। তখনই সেখানে সে তার জাদুর লাঠি দিয়ে সবকিছু পাথর করে দেয় আর বলে আরে কি বলছেন, আপনাকে কে বাধ্য করেছে এটা ভাবতে যে আমি গার্ডিয়ান? নর্থ তখন হাসতে হাসতে বলে কেউ বাধ্য করেনি, তুমিই হচ্ছ গার্ডিয়ান। জ্যাক বলে আরে না, আমি গার্ডিয়ান হতেই পারি না, আর আমি তোমাদের কোনো কাজেই আসবো না, কারণ আমি হচ্ছি স্নোবল। আমি শুধু এদিক ওদিক গিয়ে মজা করতে পারি, তার বাইরে কিছুই না। আর গার্ডিয়ান হয়ে যাওয়া মানে সব কঠিন কঠিন ডেডলাইন মেনে চলা, যা আমার পক্ষে কখনোই সম্ভব হবে না। তখন বানি বলে আমি তো এটাই বলেছিলাম তার ব্যাপারে, দেখলে তো সেও এই কথাই বলছে। তখন টুথ ফেরি বলে জ্যাক, আমার মনে হচ্ছে তুমি বুঝতে পারছো না আসলে আমাদের কি কাজ হয়। তখন সেখানে থাকা লাইটগুলো দেখিয়ে টুথ বলে এই যে এখানে যতগুলো লাইটস দেখছো সবগুলো হচ্ছে এক একটা বাচ্চা। নর্থ বলে আর সেই বাচ্চারা বিশ্বাস করে যে আমরা তাদেরকে প্রোটেক্ট করব। এখন তারা যদি ভালো হয় বা দুষ্ট হয় বা খারাপও হয়, তাও আমরা তাদের সবাইকে একইভাবে প্রোটেক্ট করে যাব। আর এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। আর এখন তো পিচ ব্ল্যাক ফিরে এসেছে, আর সে জানে তাকে কি করতে হবে। জ্যাক বলে মানে বগিম্যান? নর্থ বলে হ্যাঁ, সে আমাদেরকে হুমকি দিয়েছে, এখন সে তাদেরকে একই হুমকি দিবে। জ্যাক বলে তাহলে তো এই সবকিছুর জন্য তোমাদের উচিত ভালো কাউকে পিক করা, যে সবকিছু ঠিক রাখতে পারবে। বিশ্বাস করো আমার দ্বারা এসব কিছু হবে না, আমি বাচ্চাদের প্রোটেক্ট করতে পারবো না। নর্থ বলে পিক করব আমরা? তুমি কি মনে করছো তোমাকে পিক করা হয়েছে? না, তোমাকে চুজ করা হয়েছে, যেমন আমাদের সবাইকে চুজ করা হয়েছে। আর আমাদেরকে এই কাজে নিয়োজিত করেছে চাঁদ। টুথ ফেরি বলে গতরাতে সে তোমাকে চুজ করেছে এই কাজের জন্য।
জ্যাক বলে, ম্যান অফ মুন তোমাদের সাথে কথা বলেছে? সে যদি আমাকে চুজ করেই থাকে তাহলে এটা সে নিজে থেকেই কেন বলল না? এরপর এই নিয়ে তাদের মধ্যে আরো কিছু ডিসকাশন হয়। পরে জ্যাক বলে, বাচ্চাদের সাথে তোমরা যা করো তার থেকে বেশি তারা আমি যা করি তাতে হ্যাপি হয়। বানি বলে, মানে তুমি কি বলতে চাও? আমরা তাদের খুশি রাখতে পারি না? তারা তো তোমাকে বিশ্বাস পর্যন্ত করে না, কারণ তুমি অদৃশ্য, তোমার কোনো অস্তিত্ব তাদের কাছে নেই, আর আমাকে বাচ্চারা বিশ্বাস করে। এই নিয়ে তাদের দুজনের মধ্যে একটা ছোটখাটো ঝগড়া হয়ে যায়। আর ঝগড়া যেন বেশি বড় না হয় তাই স্যান্ডি নটকে ইশারা করে আর বোঝায় এদেরকে থামাতে। তো এরপর নট তাকে নিয়ে চলে যায় এখানকার সব কিছু দেখাতে, আর এখানকার সবাই কেমন করে সব কাজকর্ম করছে সেগুলোও সে দেখাতে থাকে। তো তারপর সেখানে বানি আসে আর জানায় টুথ প্যালেসে একটা সমস্যা হয়েছে, এখনই সেখানে যেতে হবে। তো এরপর নর্থ তার গাড়িতে করে তাদেরকে সেই দিকে নিয়ে যেতে শুরু করে। তো তারপর দেখা যায় সব পিচের দুঃস্বপ্ন এসে ওদেরকে ধরে নিয়ে যাচ্ছে। তবে কোনো মতে তারা সেখান থেকে একজন টুথ ফেরিকে বাঁচিয়ে নিয়ে আসে প্রাসাদে। সেখানে তখন টুথ কান্না করতে থাকে যে তাদের সব কিছু শেষ হয়ে গেল। তখন জ্যাক ছোট্ট টুথ ফেরিকে দেখায়, আর তারপর টুথ কুইন একটু খুশি হয় যে অন্তত একজন তো আছে। তখনই সেখানে চলে আসে পিচ ব্ল্যাক। সে এসেই তাদেরকে আজে বাজে হুমকি দিতে থাকে, আর টুথ ফেরিকে ফিরিয়ে দিবে না বলেও তাদেরকে জানিয়ে দেয়। তারপর তার দুঃস্বপ্নর আসল ইভিল স্পিরিটকে পরিচয় করিয়ে দেয় সে, আর বলে, আমি যা চেয়েছি তা হচ্ছে বাচ্চারা যখন ঘুম থেকে উঠবে তখন দেখবে তাদের টুথ ফেরি আসেনি, আর তারপর যে কি হবে তোমরা তো সেটা খুব ভালো করেই জানো। জ্যাক বলে, কি হবে? টুথ ফেরি তখন মন খারাপ করে বলে, তারপর তারা আর আমাকে বিশ্বাস করবে না, তারা মনেই রাখবে না যে আমারও অস্তিত্ব আছে। পিচ ব্ল্যাক বলে, এখন আরো মজার কথা হচ্ছে আর কোনো ক্রিসমাস আসবে না, ইস্টার আসবে না, ফেরিও আসবে না রাতে। বাচ্চারা তাদের আশা হারাবে, বিশ্বাসও হারাবে, আর তার সুযোগ কাজে লাগবে আমার। এখানে শুধুমাত্র থাকবে অন্ধকার আর ভয়। তো এইসব বলে তারপর সেখান থেকে চলে যায় পিচ ব্ল্যাক। এরপর টুথ ফেরিকে সরি বলে জ্যাক, আর সে বলে, আমার ভুল হয়ে গিয়েছে, তোমার কথা আরো আগেই আমার বিশ্বাস করা উচিত ছিল। টুথ ফেরি বলে, তুমি যদি দেখতে পারতে কত সুন্দর আমার ফেরিগুলো ফাইট করেছে শেষ অবধি তাহলে বুঝতে। এরপর টুথ ফেরি বলে, আমরা সব বাচ্চাদের দাঁত সংগ্রহ করি আর তাদের ছোটবেলার মেমোরিগুলো এখানে জমা রাখি। এখান থেকে আমরা তাদেরকে দেখি, যখনই তাদের প্রয়োজন পড়ে আমাদেরকে, আমরা তখনই তাদের সাহায্য করি। এখানে সবার মেমোরিজ আছে ছোটবেলার, এমনকি তোমারও। জ্যাক বলে, কি আমারও? তার মানে আমিও এইরকম হওয়ার আগে আমার একটা পরিবার ছিল, আমার মা বাবা ছিল, ভাই বোনও ছিল। টুথ ফেরি বলে, তোমার কি সত্যি কিছুই মনে নেই? জ্যাক বলে, না, আমার সত্যি কিছুই মনে নেই, তুমি আমাকে এখনই দেখাও আমার মেমোরি, আমি সব কিছু জানতে চাই। তখন টুথ ফেরি বলে, আমি তো এখন এসব করতে পারবো না, কারণ এই সব কিছুই আছে পিচ ব্ল্যাকের কাছে। জ্যাক বলে, তাহলে তার কাছ থেকেই আনতে হবে, আমি যে করেই হোক সেই সব মেমোরিজ ফিরিয়ে আনবো। ওই সময় দেখা যায় বাচ্চারা টুথ ফেরিদেরকে চাইছে, তাদের জন্য অপেক্ষা করছে। টুথ ফেরি বলে, আমরা আসলে অনেক দেরি করে ফেলেছি, হয়তো এখন সব শেষ হয়ে যাবে। তখন নর্থ বলে, না না, এটা হতেই পারে না, কোনো কিছু শেষ হতে পারে না, আমরা এই সব দাঁতগুলো কালেক্ট করব, যেন বাচ্চারা তোমার উপর থেকে তাদের বিশ্বাস না হারায়। টুথ ফেরি বলে, কি? কিন্তু এটা কিভাবে সম্ভব? আমরা একসাথে অনেক দাঁত কালেক্ট করি, মিলিয়নের মতো হবে। নর্থ বলে, তো কি হয়েছে? তুমি জানো না ক্রিসমাসে আমি একসাথে কত টয় ডেলিভারি করি? তাহলে অবশ্যই আমরা সবাই মিলে চেষ্টা করলে এটাও সম্ভব হবে, কিন্তু বাচ্চাদের এই বিশ্বাস ভাঙতে দেওয়া যাবে না। আর জ্যাক, তুমি যদি আমাদেরকে হেল্প করো তাহলে আমরা তোমার মেমোরি পেতেও হেল্প করব, তাই রাজি আছো? এরপর জ্যাকও রাজি হয় এই কাজে। তারপর তারা সবাই মিলে একে একে সব বাচ্চাদের রুমে যায় আর তাদের দাঁতগুলো কালেক্ট করে আনে এবং সেই দাঁতের জায়গায় এক একটা করে গিফট রেখে আসে। তো এই সব কিছুর ব্যাপারে পিচকে তার নাইটমেয়ার জানিয়ে দেয়। পিচ বলে, এখন এই আলো জ্বলছে কেন? নাইটমেয়ার বলে, কারণ তারা সবাই টুথ ফেরির মতো করে সব বাচ্চাদের দাঁত কালেক্ট করে ফেলেছে। তো পিচ এখানে খুব রাগারাগি করে, কারণ এটা তো সে চায়নি, সে তো বাচ্চাদের বিশ্বাসটাই ভেঙে ফেলতে চেয়েছিল, কিন্তু তারা আবারও বাচ্চাদের বিশ্বাস অর্জন করতে সফল হয়েছে। যাই হোক, ওইদিকে তারা আসে জেমির বাড়িতে,
আর সেখানে টুথ ফেরি জ্যাককে বলে, আম সরি জ্যাক, আমি তোমার মেমোরি খুঁজে দিতে পারছি না, কিন্তু আমি উইশ করি তুমি খুব তাড়াতাড়ি সেটা খুঁজে পেয়ে যাও। তো এরপর সেখানে নর্থ আর বানিও আসে, আর এখানে তারা যখন এটা নিয়ে মজা করছিল যে কে বেশি দাঁত কালেক্ট করেছে, তখন সেখানে জেগে যায় জেমি। আর জেমি উঠে সেখানকার সবাইকেই চিনতে পারে, শুধুমাত্র জ্যাক বাদে, কারণ জ্যাক তো অদৃশ্য, তাকে তো দেখাই যায় না। এরপর এখানে যখন স্যান্ডি জেমিকে ঘুম পাড়াতে চায় সুন্দর সুন্দর স্বপ্ন দিয়ে, তখনই সেটা তার হাত থেকে ছুটে একে একে সবার কপালে লাগে, আর তারা সবাই ঘুমিয়ে পড়ে। আর কিছুক্ষণ পর সেখানে পিচের নাইটমেয়ারকে দেখে যাক, আর তার পেছনে দৌড়াতে থাকে, আর তার সাথে যায় স্যান্ডিও, কারণ বাকিরা তো ঘুম। তো তখন সেখানে আসে জেমির বোন সপি, আর সে এখানে ইস্টার প্যালেসে যাওয়ার একটা মুক্ত পায়, আর সেটার মাধ্যমে সে চলেও যায়, কারণ সে তো আর জানে না এটা কি। আর এখানে বেহুশ হয়ে পড়েছিল বানি, তাই এই সুযোগে সে এটা পেয়ে এখান থেকে চলে যায়। এদিকে পিচ ব্ল্যাকের সাথে মারামারি করার এক পর্যায়ে প্রাণ হারায় স্যান্ডি। জ্যাক তখন অনেক চেষ্টা করে তাকে বাঁচানোর, কিন্তু সে তার শেষ রক্ষা করতে পারে না। দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা বানিকে দেখতে পাই। সে বলে, এইবার আমাদেরকে অনেক বড় করে করতে হবে ইস্টার সেলিব্রেশন। নর্থ বলে, হ্যাঁ ঠিক বলেছ, এবার ক্রিসমাস থেকেও গুরুত্বপূর্ণ ইস্টার, চলো তাহলে স্টার প্যালেসে যাওয়া যাক। তো তারা এসে দেখে সেখান থেকে কেউ আসছে, তো এরা ভাবে হয়তো প্রাসাদে কোনো শত্রু এসেছে, তাই তারা সবাই রেডি হয়ে যায় মারামারি করার জন্য। তবে দেখা যায় এখানে তো এসেছে সপি, তাই তারা সব হাতিয়ার লুকিয়ে ফেলে, আর সপি তাদের দেখে হাসতে হাসতে দৌড়াদৌড়ি করতে থাকে। তখন বানি বলে, সে এখানে কি করছে? নর্থের পর স্নোবল খুঁজে দেখা যায় পাচ্ছে না, তার মানে সে এটার মাধ্যমেই এখানে এসেছে। বানি বলে, কেউ কিছু করছো না কেন? তখন জ্যাক বলে, না আমি না, আমি তো অদৃশ্য, তাই না, আমি কি করব, তোমরা যা করার করো। তারপর জ্যাক একটা জাদু করে বানির উপর, আর পরে সে সপিকে নিয়ে অনেক মজা করে, আর সব ডিমগুলোকে কালার করে রেডি করে স্টারের জন্য। এরপর টুথ ফেরি বলে, আমি এখন সপিকে তার বাড়ি দিয়ে আসি। তখন জ্যাক বলে, সমস্যা নেই, আমাকে দাও, আমি যাব আর আসবো। টুথ বলে, আচ্ছা তাড়াতাড়ি চলে আসবে কিন্তু, কারণ তোমার কিন্তু এখানে খুব দরকার। এরপর জ্যাক গিয়ে সপিকে তার রুমে রেখেই চলে আসছিল, কিন্তু তখনই সে শুনতে পায় তাকে কেউ ডাকছে। সে তখন বেবি টুথ ফেরিকে নিয়ে সেই ডাক অনুসরণ করতে থাকে, আর এটা করতে করতে এসে পৌঁছে যায় পিচের প্রাসাদে, অর্থাৎ যেখানে সব বেবি টুথকে বন্দি করে রাখা হয়েছে। আর এরপর সেখানে সে দেখে অনেক বাচ্চাদের মেমোরিও পড়ে আছে। তখন সেখানে সে নিজের মেমোরি খুঁজতে লাগে। সেই সময় সেখানে আসে পিচ, আর তার হাতেই ছিল জ্যাকের মেমোরি। আর জ্যাককে সে তখন সেই উল্টোপাল্টা কথা বলে সময় নষ্ট করে। আর জ্যাক তো বুঝতেই পারে না ওইদিকে কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে। শেষ সময়ে পিচ তাকে তার মেমোরি দেয়, আর বলে, যাও তুমি যেখানে আসো সেখানেই সব নষ্ট করো। আবারও তাই করলে। হ্যাপি ইস্টার। আর এই কথা শুনে সে বুঝতে পারে ইস্টার ডে আর বানির প্ল্যানের নিশ্চিত কিছু করেছে সে। আর আমরা দেখতে পাই আসলেই তেমনটা হয়েছে। বানি বাচ্চাদের জন্য ডিম নিয়ে আসে আর হ্যাপি স্টার বলে, কিন্তু বাচ্চারা বলে যে তারা আর বিশ্বাস করতে পারছে না যে সত্যি স্টার বানি বলে কিছু হয়। বানি বলে, না না, এইসব কি বলছো, এই তো আমি। তখন দেখা যায় জ্যাকের মতো বানিও এখন অদৃশ্য বাচ্চাদের কাছে। বানি তখন কান্নায় ভেঙে পড়ে, কারণ সেখানে যে তাকে কেউই দেখতে পাচ্ছে না। তখনই সেখানে জ্যাক আসে, আর নর্থ বলে, কোথায় ছিলে তুমি জ্যাক? সবকিছু পিচ শেষ করে দিয়েছে, সব ডিমকে নষ্ট করে দিয়েছে, বাচ্চাদের সব আশাও সে ধ্বংস করে ফেলেছে। আর তুমি কোথায় ছিলে? তখন সেখানে টুথ ফেরি আসে আর বলে, জ্যাক বেবি টুথ কোথায়? আর তুমি তোমার মেমোরি কি করে পেলে? তুমি কি করে ফেলেছো জ্যাক? নর্থ বলে, তার মানে তুমি এতক্ষণ পিচের সাথে ছিলে আর এখানে সব শেষ করে ফেললে? পানি তখন রেগে এসে বলে, একে এখনই চলে যেতে বলো, আমাদের উচিতই হয়নি এর মতো একজনকে বিশ্বাস করা। এই জ্যাকের ছায়া যেখানেই পড়বে সেখানেই সব ধ্বংস হবে, নষ্ট হবে। আমি তো আগেই বলেছিলাম, দেখে নিলে তো তার ফলাফল। জ্যাক বলে, বিশ্বাস করো, আমি এইসব কিছুই করতে চাইনি। কিন্তু দেখা যায় কেউই তার আর কোনো কথাই শুনতে চায় না, সবাই সেখান থেকে চলে যায়। তারপর জ্যাক একা একাই দাঁড়িয়েছিল বরফে ঘেরা একটা জায়গায়। তখনই সেখানে পিচ আসে আর তাকে তার পক্ষে নিতে চায় এটা বলে
যে কেউ তোমাকে বিশ্বাস করতে চায় না, কোনো বাচ্চারা জানেই না তুমি আছো। এখন তুমি যদি চাও তাহলে আমি আর তুমি মিলে বাচ্চাদের মধ্যে এই বিশ্বাসটা আনতে পারবো, কি বলো? জ্যাক বলে, তার মানে আমার সাথে সাথে বাচ্চারা তোমাকেও বিশ্বাস করবে? পিচ বলে, হ্যাঁ। জ্যাক বলে, কখনোই আমি এটা চাইবো না যে তারা একটা ভয়কে বিশ্বাস করে বড় হোক, তাই চলে যাও এখান থেকে। তারপর পিচ বেবি টুথকে মেরে ফেলার হুমকি দেয় আর তার জাদুর লাঠিটা নিয়েও ভেঙে ফেলে। এরপর বলে, তুমি যেখানে যাবে সেখানে সব নষ্টই করে দিবে, তোমার আসল কাজই হচ্ছে এটা, আর তাই তুমি সারা জীবন একাই থেকে যাবে। এই বলে পিচ সেখান থেকে চলে যায় আর জ্যাক সেখানে বসে বসে ভাবে, আসলেই আমি কারো ভালো করার মতোই না। তখনই সেখানে তার মেমোরিটা সে দেখে আর দেখা যায় তার খুব সুন্দর একটা পরিবার আছে, তার মা আছে, একটা ছোট বোনও আছে। একদিন খেলতে গিয়ে তার বোনের পায়ের নিচের বরফ ভাঙতে থাকে, কিন্তু সে ওই দিন খুব বুদ্ধি করে তার বোনকে বাঁচিয়ে নেয়। তবে সে নিজে এই গর্তে পড়ে যায় আর তখনই তাকে চাঁদ গার্ডিয়ানের শক্তি দিয়ে দেয় এবং তার পুরাতন স্মৃতি মুছে যায়। জ্যাক এইসব দেখে বলে, তার মানে আমার পরিবার আছে, আমার ছোট বোন আছে, আর আমি তাকে বাঁচিয়েছিলাম, সেজন্যই আমাকে গার্ডিয়ান বানানো হয়েছে। তার মানে আমি আসলেই একজন গার্ডিয়ান, আমিও কারো ভালো করতে পারি। এরপর জ্যাক তার কনফিডেন্স ফিরে পায় একজন গার্ডিয়ান হিসেবে, আর সে বুঝতে পারে তার মাধ্যমেও কেউ বাঁচতে পারে। জ্যাক তখন সেখান থেকে উঠে চলে যায় সব টুথ ফেরিকে বাঁচাতে, কিন্তু তারা তখন দেখে পৃথিবী থেকে ধীরে ধীরে সব লাইট নিভে যাচ্ছে, অর্থাৎ পৃথিবীর সব বাচ্চারা একে একে তাদের বিশ্বাস হারিয়ে ফেলছে। আর ওইদিকে নর্থ পোলে সব শেষ করতে চলে যায় পিচ, আর সে দেখে আর মাত্র 6 জন বাচ্চা বাকি। তারপর একে একে 5 জনও নিভে যায়, তবে শেষমেশ একটা আলো থেকে যায় যেটা এখনো নেভে না। ওইদিকে জ্যাক সেই আলোটা দেখে বুঝতে পারে এটা নিশ্চিত জেমি, তাই সে তাড়াতাড়ি জেমির রুমে আসে। আর জেমি তখন বানি ডলের দিকে তাকিয়ে বলছিল, দেখো, আমি জানি তুমি বাস্তবে আছো, আর আমি বিশ্বাস করি তুমি অবশ্যই আসবে। আমি আমার সম্পূর্ণ জীবন দিয়ে তোমাকে বিশ্বাস করি। তুমি প্লিজ আমাকে এমন কোনো সাইন দেখাও যেন আমি বুঝতে পারি তুমি আছো, প্লিজ বানি, প্লিজ। তারপর সেখানে জ্যাক আসে আর তার জাদু দিয়ে একটা একটা বানির ডিমের ছবি আঁকে, আর পরে সেখান থেকে বানির একটা অবয়বকে আনে জাদু করে। আর এটা দেখে তো অনেক খুশি হয় জেমি, আর হঠাৎ করে বলে ওঠে, জ্যাক ফ্রস্ট। জ্যাক তো শকড যে সে তাকে কি করে চিনলো। সে বলে, হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জেমি বলে, হ্যাঁ, তুমি তো জ্যাক ফ্রস্ট। জ্যাক বলে, তার মানে তুমি আমাকে দেখতেও পাচ্ছ? জেমি বলে, হ্যাঁ। এই কথা শোনার পর আর কোনো খুশির ঠিকানা থাকে না জ্যাকের, কারণ অবশেষে তাকে কোনো বাচ্চা দেখতে পাচ্ছে। এটা তার জন্য অনেক বড় ব্যাপার ছিল। তারপর জেমি আর জ্যাক অনেক কথা বলে, আর জেমি বলে, আর বাকিরা কোথায়? বানি, নর্থ, ফেইরি, এরা কোথায়? তারাও রিয়েল তো, তাই না? জ্যাক বলে, হ্যাঁ হ্যাঁ। তখন বাইরে নর্থ, টুথ ফেরি আর বানি আসে, পরে জ্যাক আর জেমিও আসে। নর্থ বলে, ও তাহলে তুমি সেই একমাত্র আলো যে শেষ পর্যন্ত আমাদের উপর বিশ্বাস রেখেছে। এরপর সেখানে বানি আসে আর বলে, এই জ্যাকের জন্য আমাকে কেউ বিশ্বাস করে না। জেমি বলে, না, সেই আমাকে বিশ্বাস করিয়েছে যে তুমি আছো, না হলে তো আমিও হাল ছেড়েই দিচ্ছিলাম। এই কথা শুনে বানি তো খুব ইমোশনাল হয়ে যায়, কিন্তু তারপরই দেখা যায় সেখানে চলে আসে পিচ ব্ল্যাক আর জ্যাকের সাথে লড়াই করতে যায়, তবে পিচ তাকে নিজের পাওয়ার দিয়ে নিচে ফেলে দেয়। নর্থ তখন জ্যাককে বলে, খুব ভালো চেষ্টা করেছো জ্যাক। জ্যাক বলে, সে খুব শক্তিশালী, আমি তাকে একা হারাতে পারবো না। এরপর সেখানে পিচ এসে বলে, ও তাহলে এই ছোট্ট ছেলেটাই সে যে এখনো তোমাদের উপর বিশ্বাস রেখেছে? সমস্যা নেই, আমার হাতে আরো অনেক উপায় আছে এই বিশ্বাসকেও ভেঙে ফেলার। বানি বলে, তাকে কিছু করার আগে তোমাকে আমায় ফেস করতে হবে। পিচ বলে, হ্যাঁ, তুমি নিজের শক্তির দিকে নজর দাও পিচ্চি। তারপর পিচ জেমির দিকে এগিয়ে আসতে থাকে, আর জেমি বলে, জ্যাক, আমার ভয় করছে। তখন এখানে জ্যাক মনে করে সেদিন তার বোনকে বাঁচানোর জন্য সে মজা করে করে তার বোনকে বাঁচিয়ে দিয়েছিল, তাহলে আজও সেই মজা করতে হবে যেন সে এই পিচকে হারাতে পারে। পিচ বলে, তো জেমি, তুমি কি আমাকে বিশ্বাস করো? এই কথা বলতেই জ্যাক তার মুখে ছুঁড়ে মারে বরফের গোলা, আর পরে সে জেমিকে বলে, চলো জেমি, তোমার সব ফ্রেন্ডকে নিয়ে চলো, আজ একসাথে এই পিচকে আমরা হারাবো। এরপর জেমি চলে যায় সব বাচ্চাদের কাছে, আর দেখা যায় তখন তারাও জ্যাক ফ্রস্টকে দেখতে পায়। পরে সব বাচ্চারা এক হয়ে যায় আর তারা আবারও বিশ্বাস করতে শুরু করে। এরপর পিচ বলে, তুমি কি মনে করেছো এই কয়জন বাচ্চাকে নিয়ে
এত এত নাইটমেয়ারের সাথে লড়াই করতে পারবে? জ্যাক বলে, আমি তাদেরকে প্রোটেক্ট করব। পিচ বলে, তুমি তাদেরকে প্রোটেক্ট করবে, কিন্তু তোমাকে কে প্রোটেক্ট করবে? তখন সেখান থেকে প্রথম এগিয়ে আসে জেমি আর বলে, আমি প্রোটেক্ট করব তাকে। এরপর একে একে সব বাচ্চারা আসে আর বলে, আমরা সবাই মিলে প্রোটেক্ট করব। এরপর সেখানে পিচ আক্রমণ করায় তখন জেমি বলে, আমি বিশ্বাস করি কিন্তু তোমাকে ভয় করি না। এই কথা বলতেই সব নাইটমেয়ার উধাও হয়ে যায় আর সেখান থেকে একটা উজ্জ্বল আলোর রশ্মি আসে। এরপর একে একে তাদের শক্তি দ্বিগুণ হয়ে যায় এবং পিচের অবস্থা ধীরে ধীরে তারা খারাপ করে ফেলে। তখন দেখা যায় সেই উজ্জ্বল আলোর ভেতর থেকে বেরিয়ে আসে স্যান্ডি। সে এসেই পিচকে ইচ্ছা মতো ধোলাই করে। সব বাচ্চারা তো স্যান্ডিকে দেখে অনেক খুশি হয়। তারপর সব কিছু নর্মাল হয়ে যায় আর সবার স্মৃতি সবাই ফিরে পায়। এরপর তারা সবাই মিলে সেখানে খুব মজা করতে থাকে। কিছুক্ষণ পর হুশ ফেরে পিচ ব্ল্যাকের আর সে তাদেরকে এত হ্যাপি দেখে বলে, তোমাদের সাহস কি করে হয় এত আনন্দ করার? আমি এখানে উপস্থিত থাকা সত্ত্বেও আমি হচ্ছে বুগিম্যান আর আমাকে তোমাদের ভয় পাওয়া উচিত। তখন দেখা যায় বাচ্চারা তাকে দেখতেই পাচ্ছে না, কারণ এখন সে তাদের কাছে পুরোপুরি অদৃশ্য। তাই সে এখন এখান থেকে পালাতে চায়। তবে তার সামনে চলে আসে নর্থ আর নর্থ তাকে বলে, কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি পার্টি থেকে চলে যাচ্ছ? টুথ ফেরি বলে, তুমি আমাদেরকে গুড বাইও বললে না। তখন পিচ বলে, আমাকে তোমরা কখনোই হারাতে পারবে না, আমার ভয় সব সময় থাকবে, মনে রেখো। নর্থ বলে, তো তাতে কি, যদি পৃথিবীতে একটা বাচ্চাও আমাদের প্রতি বিশ্বাস রাখে তাহলে আমরা তাদের হয়ে সেই ভয়ের সাথে লড়ব। তো এরপর দেখা যায় পিচের নাইটমেয়ার পিচকেই ধ্বংস করে ফেলে। তখন সেখানে নর্থ বলে, জ্যাক, এখন আমি চাই তুমি অফিসিয়ালি গার্ডিয়ান হিসেবে যুক্ত হয়ে যাও আমাদের সাথে। জ্যাকও তখন রাজি হয় আর পরে তাকে অফিসিয়ালি গার্ডিয়ান করে দেয়া হয়। তখন তো সব বাচ্চারা খুব হ্যাপি ছিল আর জ্যাকও এখন অনেক খুশি, কারণ সে এখন আর অদৃশ্য নয় আর বাচ্চারাও এখন তাকে সবাই দেখতে পায় আর বেশ পছন্দও করে। তার প্রতি তাদের বিশ্বাসও রয়েছে। এটাই তো তার জন্য অনেক বড় পাওয়া। তো এরপর দেখা যায় তাদের সবার যাওয়ার সময় হয়ে যায়। তখন জেমি জ্যাককে বলে, যদি আমরা আবারও বিশ্বাস হারিয়ে ফেলি তখন কি হবে? তখন তো আমরা আর দেখতে পাবো না তোমাদের। জ্যাক বলে, যখন চাঁদ ডুবে সূর্য ওঠে তখন কি তোমরা চাঁদকে ভুলে যাবে? বা সূর্য ডুবে চাঁদ উঠলে কি সূর্যকে বিশ্বাস করা বন্ধ করে দিবে? জেমি বলে, না তো। তখন জ্যাক বলে, তেমনি করেই আমরা তোমাদের সাথে সব সময় আছি, গার্ডিয়ান হয়ে, একেবারেই তোমাদের মনের মধ্যে। এরপর জেমি তাকে জড়িয়ে ধরে আর পরে তারা বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। তখন জ্যাকের কিছু কথা এখানে আমরা শুনতে পাই। সে বলে, আমার নাম জ্যাক ফ্রস্ট আর আমি সেটা কি করে জানলাম? কারণ আমাকে চাঁদ বলেছে। আর যখন চাঁদ কিছু বলে তখন তার উপর বিশ্বাস করো। তো এরই সাথে সাথে এই অসম্ভব কিউট গল্পটাও শেষ হয়ে যায়। তো এই গার্ডিয়ানদের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।